আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়ায় অ্যালডিহাইড ও কিটোন অপেক্ষা কি অধিক সক্রিয় কেন? আমাদের বলা হয়েছে কেন্দ্রাকোষী সংযোজন। কেন্দ্রাকোষী সংযোজন আমরা জানি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। যেহেতু এখানে আগে নিউক্লিওফাইলের সংযোজন ঘটবে, এর জন্য এই বিক্রিয়াটা হচ্ছে কেন্দ্রাকোষী সংযোজন। ঠিক আছে। আর যদি ইলেকট্রোফাইল সংযোজন ঘটতে আগে তাহলে হতো কি এটা ইলেকট্রোফিলিক সংযোজন। এখানে বলা হয়েছে অ্যালডিহাইড আর হচ্ছে কিটোন। আমরা একটু দেখি অ্যালডিহাইড আর কিটোন কি। অ্যালডিহাইড আর কিটোন উভয়ের মধ্যে কি কার্বনিল মূলক আছে। আমরা যদি কার্বনিল মূলক দেখি তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে এটা অ্যালডিহাইড নাকি কিটোন। তাহলে আমি কয়েকটা লিখি মূলক। মনে করি এখানে হাইড্রোজেন, এখানে একটা অ্যালকাইল গ্রুপ, এখানে হচ্ছে দুইটা হাইড্রোজেন, আর আমি এখানে দিলাম দুইটা অ্যালকাইল গ্রুপ। তাহলে আমরা চিনবো কিভাবে? এখানেও কার্বনিল গ্রুপ, এখানেও তিন জায়গায় কার্বনিল গ্রুপ আছে। সব সময় মনে রাখবা কার্বনের দুইটা হাতে যদি কমপক্ষে একটা হাইড্রোজেন থাকে সেটা হয়ে যায় অ্যালডিহাইড। তার মানে এখানে দুইটা হাইড্রোজেন আছে, এটা অবশ্যই অ্যালডিহাইড। এখানেও দুই হাতের মধ্যে একটা হাইড্রোজেন আছে, অ্যালডিহাইড। তার মানে হাইড্রোজেন থাকলে সে অ্যালডিহাইড, আর যদি দুই হাতে কোনো হাইড্রোজেন না থাকে সেটা কি কিটোন। তার মানে আমরা বুঝলাম এই দুইজন হচ্ছে কি, এই দুইজন হচ্ছে অ্যালডিহাইড, আর এটা কি কিটোন। তার মানে কার্বনিল মূলক থাকলেই আমরা বলতে পারবো না সে যৌগটাকে অ্যালডিহাইড নাকি কিটোন। তাহলে এখন দেখি অ্যালডিহাইড ও কিটোন, অ্যালডিহাইড ও কিটোন উভয়েই কার্বনিল যৌগ। অ্যালডিহাইড ও কিটোন উভয়ে কি কার্বনিল যৌগ, তাদের উভয়ের মধ্যে কি সিও মূলক বিদ্যমান। কার্বনাইল যৌগ বৈশিষ্ট্যমূলক কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে। কার্বনাইল যৌগ বৈশিষ্ট্যমূলক কি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া কি প্রদর্শন করে। তাহলে আমরা একটু দেখি এটা কিভাবে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে। মনে করো এটা হচ্ছে একটা কার্বনাইল যৌগ, এখানে যা খুশি থাকুক। আমরা বলছি এখানে যেহেতু নিউক্লিওফাইল আক্রমণ করবে আগে, এর জন্য এটা নিউক্লিওফিলিক সংযোজন বা কেন্দ্রাকর্ষী সংযোজন। এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মতা বেশি হয়, সেই ইলেকট্রন জোড়কে নিজের দিকে টান দিবে। সে যদি ইলেকট্রন জোড়কে নিজের দিকে টান দেয় তাহলে সে হবে আংশিক ঋণাত্মক, আর সে হবে কি আংশিক ধনাত্মক। তাহলে এখানে যদি আমার একটা নিউক্লিওফাইল থাকে যার মধ্যে কি আছে ইলেকট্রন বেশি আছে, এখানে কার্বনের মধ্যে ঘাটতি আছে, এই কার্বনের ঘাটতিটা পূরণ করার জন্য কে আসবে? এই কার্বনের ঘাটতিটা পূরণ করার জন্য নিউক্লিওফাইলটা এখানে এসে আক্রমণ করবে। যেহেতু শুরুতে আমাদের নিউক্লিওফাইলটা আক্রমণ করতেছে এর জন্য এটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন। যদি আমার ইলেকট্রোফাইল আক্রমণ করতো তাহলে সেটা হতো কি ইলেকট্রোফিলিক সংযোজন। ইলেকট্রোফিলিক সংযোজন কখন দেখা যায়? মনে রাখবা কার্বন কার্বন যদি থাকে সেক্ষেত্রে ইলেকট্রোফিলিক সংযোজন দেখা যায়। কিভাবে? এই ইলেকট্রনটা যে নিজের দিকে টান দেয় তাহলে সে হয় ঋণাত্মক, আর সে হয় আংশিক ধনাত্মক। ঠিক আছে। যেহেতু ঋণাত্মক হয়েছে মানে ওর মধ্যে ইলেকট্রন বেশি আছে, তাই আমরা জানি ইলেকট্রোফাইল কে, ইলেকট্রোফাইল হলো পজিটিভ, যার মধ্যে ইলেকট্রন কম আছে তখন সে সেখানে যুক্ত হয়। তার মানে তীর চিহ্নের দিকে
এখন অনেকের প্রশ্ন হতে পারে আমি তীর চিহ্নটা আমি কোন দিকে দিব? শর্টকাট নিয়ম হচ্ছে যেখানে ইলেকট্রন কম আছে তুমি সেদিকে তীর চিহ্নের মুখটা দিবা, মানে প্লাস চার্জ। এখানে আবার প্লাস চার্জ মানে এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, এখানে মাইনাস মানে ইলেকট্রন বেশি আছে, আমার এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, এর জন্য তীর চিহ্নটা আমরা এদিকে দিব। তার মানে আমরা বুঝবো কার্বন কার্বন দ্বি বন্ধন থাকলে সেখানে আমাদের ইলেকট্রোফিলিক বিক্রিয়া ঘটে, আর যদি কার্বন অক্সিজেন হয় সেখানে নিউক্লিওফিলিক বিক্রিয়া ঘটে। জাস্ট জিনিসটা তোমাদের বোঝানোর জন্য দিলাম। তাহলে আমরা দেখি কার্বনাইল যৌগের সক্রিয়তা, কার্বনাইল যৌগের সক্রিয়তা নির্ভর করে সে যৌগে উপস্থিত কার্বনাইল কার্বনের, কার্বনাইল কার্বন কোনটা? ও ইলেকট্রন নিজের দিকে টান দিছে, ও হচ্ছে কি ধনাত্মক চার্জে পরিণত হয়েছে না, এটাই হচ্ছে আমাদের কার্বনাইল গ্রুপের কার্বন। এর জন্য কার্বনাইল কার্বনে কার্বনাইল কার্বনের ধনাত্মক চার্জের উপর, ধনাত্মক চার্জের উপর, ঠিক আছে। এই ধনাত্মক চার্জের পরিমাণ যত বেশি হবে মানে তার মধ্যে তত ঘাটতি তৈরি হবে, সে অন্য একটা যৌগ থেকে ইলেকট্রন নেওয়ার জন্য তত বেশি আগ্রহী থাকবে। তার মানে ধনাত্মক চার্জের পরিমাণ এখানে যত বেশি হবে যৌগের সক্রিয়তা তত বেশি হবে। তাহলে কার্বনাইল কার্বনে ধনাত্মক চার্জের পরিমাণ যত বেশি হবে যৌগের সক্রিয়তা তত বেশি হবে, ঠিক আছে। তার মানে আমাদের ধনাত্মক চার্জের পরিমাণ যত বেশি ওই যৌগের সক্রিয়তা কি তত বেশি। এ ধনাত্মক চার্জের পরিমাণ দুটি জিনিস দ্বারা প্রভাবিত হয়। এই ধনাত্মক চার্জের পরিমাণ দুটি জিনিস দ্বারা প্রভাবিত হয়। এক নাম্বার হচ্ছে আমাদের আবেশিক প্রভাব, আর দুই নাম্বারটা হচ্ছে স্টেরিক বাধা। তাহলে আমরা এই দুইটা জিনিসের মাধ্যমে এটা ব্যাখ্যা করব, আবেশিক প্রভাব আর হচ্ছে কি স্টেরিক বাধা। আবেশিক প্রভাব আমরা জানি অ্যালকাইল মূলক কোন যৌগে যুক্ত থাকলে, আমরা জানি অ্যালকাইল মূলক কোন যৌগে যুক্ত থাকলে সেটি ওই যৌগকে, আমরা জানি অ্যালকাইল মূলক কোন যৌগে যুক্ত থাকলে সেটি ওই যৌগকে ইলেকট্রন দান করে। তার মানে
অ্যালকাইল গ্রুপ হচ্ছে একটা ডোনার গ্রুপ, সেটা কোনো যৌগের মধ্যে যুক্ত থাকলে ওই যৌগকে প্রতিনিয়ত কি ইলেকট্রন দান করবে, তার মানে সে একটা যৌগের ইলেকট্রন ঘাটতি পূরণ করে। তার মানে যত অ্যালকাইল গ্রুপ থাকবে তত আমাদের কি যৌগের ঘাটতিটা কি পূরণ হবে। অ্যালডিহাইড ও কিটোনের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায়, অ্যালডিহাইড ও কিটোনের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায়, আমরা অ্যালডিহাইড আর কিটোন গুলা দিই। তার মানে এটা হচ্ছে একটা পিওর কিটোন, আর এই দুইটা হচ্ছে কি অ্যালডিহাইড। অ্যালডিহাইড আর কিটোনের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, এক্ষেত্রে অ্যালডিহাইডে এক্ষেত্রে কিটোনে দুটি অ্যালকাইল গ্রুপ থাকায় এগুলা কি করে ইলেকট্রন দান করে, এগুলা ডোনার, যেখানে থাকবে সারা যৌগকে কি করে ইলেকট্রন দান করে। এখানে কেউ নাই ঘাটতি পূরণ করার মতো, কারণ এখানে ইলেকট্রনটা টান দিলে এটা কি হয় ঋণাত্মক, আর এটা কি ধনাত্মক, ঘাটতি পূরণ করার মতো কেউ নাই। এখানে যদি টান দেয় ঋণাত্মক আর ধনাত্মক, ঘাটতি পূরণ করার জন্য একজন আছে। আর এখানেও যদি সেম ঘটনা ঘটে ঋণাত্মক আর ধনাত্মক, এখানে ঘাটতি পূরণ করার জন্য কয়জন আছে, কার্বনের ঘাটতি পূরণ করার জন্য দুইটা অ্যালকাইল মূলক আছে। তাহলে এক্ষেত্রে কিটোনে দুটি অ্যালকাইল গ্রুপ থাকায়, এই কিটোনে দুটি অ্যালকাইল গ্রুপ থাকায় এটি খুব তাড়াতাড়ি কার্বনের ধনাত্মক চার্জকে প্রশমিত করতে পারে। আমরা জানি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কেন ঘটে, ওর ঘাটতির তৈরি হয়, তার মানে তার ইলেকট্রন দরকার, যে কারণে সেই নিউক্লিওফিল থেকে ইলেকট্রন নেয়। যদি অ্যালকাইল মূলকগুলোই তার ঘাটতিটা পূরণ করে ফেলে, তাহলে কিন্তু তার এতটা ইলেকট্রনের প্রতি চাহিদা থাকে না, যার জন্য সে নিউক্লিওফাইলিক সংযোজন বিক্রিয়াটা কি ধীর গতিতে ঘটে। এক্ষেত্রে একজন ঘাটতি পূরণ করতেছে, তার আরো ঘাটতির প্রয়োজন, এর জন্য ওর তুলনায় একটু দ্রুত গতিতে ঘটে। আর এখানে ঘাটতি পূরণ করার মতো কেউ নাই, এর জন্য সে তার ঘাটতি পূরণ করার জন্য খুব দ্রুত গতিতে নিউক্লিওফাইলের সঙ্গে আক্রমণ ঘটে। তার মানে বুঝতেছি আমরা অ্যালডিহাইড সমূহ বেশি সক্রিয় নিউক্লিওফাইলের সঙ্গে সংযোজন হওয়ার জন্য, কিন্তু সেই অনুযায়ী কি কিটোন গুলা কি কম সুস্থিত। অপরদিকে অ্যালডিহাইডে অ্যালকাইল গ্রুপ কম থাকায় এরা সহজে ইলেকট্রনের কি ঘাটতি পূরণ করতে পারে না। ইলেকট্রনের ঘাটতি পূরণ করতে পারে না, তাই এরা নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় অধিক
সক্রিয়। ঠিক আছে, এটাকে বলে কি প্লাস আই ইফেক্ট, ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব। ঠিক আছে, এটা হচ্ছে প্লাস আই ইফেক্ট, মানে তাকে ইলেকট্রন দান করতেছে, এর জন্য প্লাস আই ইফেক্ট বলে। যদি তার থেকে ইলেকট্রন কেউ নিয়ে নিত তাহলে সেটা হচ্ছে মাইনাস আই ইফেক্ট। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের আবেশী প্রভাব। এখন আমরা দেখবো কি স্টেরিক বাধা। দেখো এই কথাটার মধ্যে কিন্তু একটা বলা আছে স্টেরিক বাধা, মানে কেউ একজন বাধা দিবে। তার মানে আমাদের দেখবো যে গ্রুপের মধ্যে বড় গ্রুপ থাকে, বড় গ্রুপ থাকার কারণে নিউক্লিওফাইলটাকে ওই যৌগের মধ্যে বেশি আক্রমণ করতে পারবে না, তাহলে সেই যৌগটা কি ধীর ধীর গতিতে সম্পন্ন হবে, সেখানে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? কার্বনাইল কার্বনে, আচ্ছা এটা এটার মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় কে? এটা হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে এটা, তারপরে এটা। এটা কি সক্রিয়তার ক্রম, তোমরা এইভাবে লাস্টে দিয়ে দিতে পারো। কার্বনাইল কার্বনে যুক্ত অ্যালকাইল গ্রুপের আকার যত বড় হবে ওই যৌগে তত বেশি স্টেরিক বাধার সৃষ্টি হবে, সেই যৌগে তত বেশি স্টেরিক বাধার সৃষ্টি হবে। তাহলে আমরা যদি একটু লিখি, আমাদের কাজ হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন নিয়ে, তাই না? তাহলে আমি যদি এরকম আবার লিখি, এটা হলো একটা অ্যালডিহাইড, এটাও হলো একটা অ্যালডিহাইড, কারণ কমপক্ষে একটা হাইড্রোজেন থাকলে সেটা অ্যালডিহাইড। আর এটা হলো কি, এটা হচ্ছে একটা কিটোন। তার মানে কার্বনাইল কার্বনের যত বড় গ্রুপ থাকবে সেই যোগে স্টেরিক বাধা তত বেশি হবে। এখানে বড় গ্রুপ একটা আছে, এখানে বড় গ্রুপ দুইটা আছে, এখানে কোনো বড় গ্রুপ নাই। তাহলে আমি তোমাদের বোঝানোর জন্য জিনিসটা এইভাবে দেখাই, এখানে একটা বড় গ্রুপ, এখানে মনে করো একটা বড় গ্রুপ, জাস্ট বোঝার জন্য দিলাম, এখানে কোনো বড় গ্রুপ নাই। তাহলে দেখো নিউক্লিওফাইল কি করবে, ইলেকট্রন নিয়ে এই যৌগের সঙ্গে কি যুক্ত হওয়ার জন্য আসবে। এখানে দুইটা বড় গ্রুপ থাকার কারণে নিউক্লিওফাইল এদিক দিয়ে প্রবেশ করতে পারবে না, একটা বাধার সৃষ্টি হবে। কারণ এই এগুলা হচ্ছে কি ইলেকট্রন দানকারী গ্রুপ, তার মধ্যে ইলেকট্রন বেশি আছে। তার মানে ওর মধ্যে ইলেকট্রন বেশি আছে, আর একটা সেম ধরনের গ্রুপ যদি তার মধ্যে দিয়ে যেতে যায়, আমরা জানি একই ধরনের আধার পরস্পরকে কি করে বিকর্ষণ করে, যার কারণে নিউক্লিওফাইলটাকে ওরা ঢুকতে বাধা দিবে। কারণ এখানে দুটি বড় গ্রুপ আছে, কিন্তু এখানে কয়টা বড় গ্রুপ আছে, একটা বড় গ্রুপ আছে, সে সেই তুলনায় বাধা একটু কম দিবে। আর এখানে কোনো বাধাই থাকবে না, কারণ এখানে কোনো বড় গ্রুপ নাই, এর জন্য নিউক্লিওফাইলটাকে খুব দ্রুত এখানে যুক্ত হতে পারবে। তার মানে যে যৌগে যত দ্রুত নিউক্লিওফাইল যুক্ত হবে সে যৌগ কি তত বেশি সক্রিয়। তার মানে আমরা কি বলতে পারি, এটা সবচেয়ে বেশি সক্রিয়, এটা সবচেয়ে বেশি সক্রিয়। তাহলে এবার বলতে পারি কি সক্রিয়তা বৃদ্ধির ক্রম। তোমরা এটা লাস্টে দিবা। তাহলে আমি জাস্ট এটা সম্পর্কে বলি, কি বলছে, অ্যালডিহাইড ও কিটোনের দিকে লক্ষ্য করলে দেখা যায় অ্যালডিহাইড অপেক্ষা কিটোনে অ্যালকাইল গ্রুপের পরিমাণ তথা বড় গ্রুপের পরিমাণ বেশি থাকে, বেশি থাকে। তাই কিটোনে নিউক্লিয়
বা নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক। কেন্দ্রাকর্ষী বিকারক যুক্ত হতে গেলে কিটোনে বিদ্যমান অ্যালকাইল গ্রুপ দ্বারা বাধার সম্মুখীন হতে হয়, একেই স্টেরিক বাধা বলে। ফলে কিটোনে নিউক্লিওফাইল সহজে প্রবেশ করতে পারে না, কিন্তু অ্যালডিহাইডে বড় গ্রুপ কম থাকায় এতে সহজে নিউক্লিওফাইল প্রবেশ করতে পারে। তার মানে আমরা দেখতেছি অ্যালডিহাইড গুলোতে নিউক্লিওফাইল সহজে প্রবেশ করতে পারে, তার মানে অ্যালডিহাইড গুলো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়াকে বেশি সক্রিয়, আর কিটোন গুলোর মধ্যে কি আমাদের এই নিউক্লিওফাইলটা সহজে প্রবেশ করতে পারে না, যার ফলে কিটোন সমূহ কি প্রতিস্থাপন বিক্রিয়ায় কম সক্রিয়। তাহলে আমরা লাস্টে কি বলবো? তাই বলা যায় কেন্দ্রকোষী সংযোজন বিক্রিয়ায় অ্যালডিহাইড কিটোন অপেক্ষা কি অধিক সক্রিয়। আশা করি এতটুকু সকলে বুঝতে পেরেছো। যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।